বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানের আজকের নিবেদন মনোজ সেনের লেখা একটি ভৌতিক গল্প সমাপ্তি। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শুরু হচ্ছে মনোজ সেনের লেখা সমাপ্তি। বাগবাজারের বিমলকুণ্ডু স্ট্রিটে সকালবেলা কাগজ আসে 6:30 থেকে 7টার মধ্যে। ব্রজকিশোরবাবু ঠিক 7টায় কাগজ নিয়ে রোয়াকে বসেন, ওঠেন 8টায়। গভীর মনোযোগ দিয়ে আগা পাঁচতলা পড়েন। সেই সময় কোনো রকম গোলযোগ হলে খুব বিরক্ত হন। সেদিন কিন্তু তিনি কোনো মতেই মনোসংযোগ অক্ষুণ্ণ রাখতে পারছিলেন না। তার কারণ তিনি রোয়াকে এসে বসা পর্যন্ত দেখেছেন যে একজন মাঝবয়সী ভদ্রলোক উল্টো দিকের ফুটপাতে 16 নম্বর বাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। মতলবটা কি? ব্রজকিশোরবাবুর বাড়ি 10 নম্বর, মাঝে মাত্র দুটো বাড়ি। লোকটির পরনে কালো প্যান্ট আর সাদা রঙের শার্ট, হাতে একটা পোর্টফোলিও ব্যাগ। হয় উকিল নয়তো বাড়ির দালাল। 16 নম্বর সম্পর্কে কিছু জানবার থাকলে তাকে এসে জিজ্ঞাসা করলেই পারেন। তা তো নয়, রাস্তা দিয়ে যে লোকজন যাচ্ছে তাদেরও সঙ্গে কোনো কথা বলছেন না। ব্যাপারটা কি? অমন করে সারাদিন দাঁড়িয়ে থাকবেন নাকি? শেষ পর্যন্ত আর কৌতূহল দমন করতে না পেরে ব্রজকিশোরবাবুর লুঙ্গি সামলে রোয়াক থেকে নেমে রাস্তা পার হয়ে লোকটির কাছে গিয়ে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কে? দেখছি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন। কি ব্যাপার? কোথায় যাবেন আপনি? ভদ্রলোক অত্যন্ত বিনয়ী, লজ্জিতভাবে বললেন, আমি বুঝতে পারছি যে আমার এমনভাবে দাঁড়িয়ে থাকাটা বেশ দৃষ্টকটু হচ্ছে। আমার নাম সুকুমার হালদার। আমি শেয়ার কেনা বেচা করে থাকি। আসলে আমি যেতে চাই 16 নম্বর বিমলকুণ্ডু স্ট্রিটে। ওই বাড়িটাই তো 16 নম্বর বিমলকুণ্ডু স্ট্রিট, তাই না? কিন্তু একটা গোলমাল হচ্ছে। গোলমাল? কিসের গোলমাল? না মানে, আমি যার সঙ্গে দেখা করতে চাই তার নাম শ্রী হরিশঙ্কর রায় বর্মন, অথচ গেটে লেখা আছে অধীরচন্দ্র বসাক। এখানে আসবার আগে 2-4 জন ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম, সকলেই বললেন 16 নম্বর বসাক বাড়ি। তাই এখানে ওই বাড়ি থেকে কারোর বেরোবার অপেক্ষা করছিল। তাকে জিজ্ঞাসা করলে নিশ্চিত হওয়া যেত যে আমি যে ঠিকানাটা পেয়েছি সেটা ঠিক না ভুল। ব্রজকিশোরবাবু মৃদু হেসে বললেন, আপনি ঠিক ঠিকানায় পেয়েছেন। ওই বাড়িটা কিছুদিন আগে পর্যন্ত অধীরচন্দ্র বসাকের বংশধরেরই ছিল। তিনি প্রায় 100 বছর আগে বাড়িটা বানিয়েছিলেন। তার বর্তমান বংশধরের এত পুরনো সাবেকি ডিজাইনের বাংলো টাইপের বাড়ি পছন্দ হচ্ছিল না। তাই বছরখানেক আগে বাড়ি বিক্রি করে তারা নিউ আলিপুর ফ্ল্যাট কিনে চলে যান। এখন যিনি মালিক তার নাম হরিবাবুই বটে। তিনি গেটের নেমপ্লেটটা আর পাল্টাননি, আর পাড়ার লোকেরাও এতদিনের অভ্যস্ত বসাক বাড়ি নামটাই চালিয়ে যাচ্ছে। কাজে আপনি নিঃসন্দেহে এই বাড়িতে যেতে পারেন। সুকুমার হালদার হাসলেন, বললেন, আগে হ্যাঁ, তাই যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তবে যদি কিছু মনে না করেন তো আপনাকে আর একটু বিরক্ত করতে পারি? কি ব্যাপারে? মানে এই হরিশঙ্কর রায়বর্মন বাবু সম্পর্কে আপনি কিছু জানেন? শুনেছি উনি খুব বড় লোক, তার উপরে ভীষণ রাশভারী।
ওকে আমার ক্লায়েন্ট করতে পারলে আমার খুব সুবিধা হতো। কাজেই ওর সঙ্গে কথাবার্তা বলবো বলে এসেছিলুম। তবে এই বিষয়ে একেবারে কিছু না জেনে কথা বলতে যেতে একটু নার্ভাস লাগছে। আপনি যদি সে বিষয়ে আমাকে কিছু বলে দেন, এই আর কি। ব্রজকিশোরবাবু হাসি চেপে বললেন, বুঝতে পেরেছি। আপনি আমার বাড়ির রোয়াকে ছায়ায় এসে বসুন। রোদটা বাড়ছে তো। হরিহরবাবুর সম্পর্কে আমি যতটুকু জানি বলবো আপনাকে। ব্রজকিশোরবাবু বললেন, হরিশঙ্করবাবু আদৌ ত্রিপুরার লোক। ওর পৈতৃক বাড়ি আগরতলায়, মেলার মাঠের পাশে। এ পাড়ার বাড়িটা কিনে এখানে আসেন বছর 5 আগে। পরিবার বলতে উনি আর ওনার স্ত্রী। ওর স্ত্রীর নাম বোধ হয় অন্নপূর্ণা। ওরা বড় লোক না গরিব লোক তা আমি জানি না, তবে এটা জানি যে ওরা অত্যন্ত সজ্জন আর শ্রদ্ধেয়। দুজনের কেউই গাল গল্প করতে ভালোবাসেন না, তবে দুজনেরই ব্যবহারে এমন একটা আভিজাত্য আছে যে ওদের সঙ্গে থেবড়ে বসে পরনিন্দা পরচর্চা করবার কথাও কেউ চিন্তাই করতে পারে না। দুঃখের কথা, হরিবাবু ইদানিং বেশ অসুস্থ হয়ে পড়েছেন। তা অবশ্য হতেই পারেন, বয়স তো কম হলো না, 90 পার হয়ে গেছে। চোখে একেবারেই দেখতে পান না। তাছাড়া নানা রকম বার্ধক্যজনিত রোগে প্রায় শয্যাশায়ী। তবে ওনার স্ত্রী 80 পেরিয়েও বেশ শক্ত সামর্থ্যই আছেন। দুজনেরই মাথা এখনো বেশ পরিষ্কার। সুকুমার হালদার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওর ছেলে পুলে? ওর বোধ হয় একটি ছেলে, সে মনে হয় বিদেশে থাকে। আমি একবার ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এত বড় বাড়িতে একটি মাত্র মাঝবয়সী কাজের মেয়ে কমলার ভরসায় থাকতে ভয় করে কিনা, অন্তত একজন দারোয়ান তো রাখা যায়। তা উনি বলেছিলেন যে ওদের ছেলে থাকতে ভয়ের কোনো কারণ নেই। অথচ মজা কি জানেন, সেই ছেলেকে গত 5 বছরে আমরা মানে পাড়ার লোকেরা কোনো দিনই দেখিনি। সে কখনোই বাবা মাকে দেখতে আসে না। তাই আমাদের সকলের ধারণা যে সেই ছেলে বিদেশে থাকে এবং এত বড় চাকরি করে যে ছুটি পায় না। ওখান থেকেই হরিবাবুদের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করে থাকে। উনি কখনো বার্মা মানে আজকাল যাকে মিয়ানমার বলে সেখানে ছিলেন? ব্রজকিশোরবাবু সহাস্যে বললেন, একদিন কথায় কথায় বলছিলেন বটে যে বার্মায় ওর শ্বশুর বাড়ি, ওর স্ত্রীর ওখানেই জন্ম, ওখানেই পড়াশোনা। তবে আপনি তো অনেক কিছুই জানেন দেখছি। না না, ও কিছু নয়। ওনার শেয়ারের ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে দেখেছি ও স্ত্রীর নামে শেয়ারগুলো বার্মার এক দালালের থ্রু দিয়ে কেনা। আর মানে উনি কি খুব কিপটে টাইপের? জানি না মশাই, তবে আমাদের পাড়ার পুজো বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালোই চাঁদা দেন আর সন্তুষ্ট চিত্তেই দেন। শেষ প্রশ্ন, উনি আগরতলা ছেড়ে একেবারে শেষ বয়সে এখানে এলেন কেন? এইরকম ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার দুঃসাহস আমার কোনোদিন হয়নি, কাজেই আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। সুকুমার হালদার তার স্বভাবসিদ্ধ বিনয়ের সঙ্গে বললেন, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আমার খুব উপকার করলেন আপনি। সুকুমার হালদার বসাক বাড়িতে ঢোকার পরেও ব্রজকিশোরবাবু রোয়াকে বসেই রইলেন। বোধহয় সুকুমার কতক্ষণ ও বাড়িতে টিকে থাকতে পারেন সেটাই দেখবার জন্য। সুকুমার তাকে হতাশ করেননি। মিনিট 15 মধ্যেই বেজার মুখে কপালের ঘাম মুছতে মুছতে তাকে বেরিয়ে আসতে দেখা গেল।
ব্রজকিশোরবাবুকে দেখে ম্লান হেসে বললেন, পাত্তা দিলেন না। আমি ডিটেলসে কিছু বলে ওঠার আগেই জানিয়ে দিলেন যে ওনার সমস্ত কোম্পানির ম্যানেজমেন্টের ভার ফক্স অ্যান্ড ঘোষালের ওপর দেওয়া আছে। কাজেই আমার বাক্য ব্যয় করে কোনো লাভ নেই। ঠিকই, কোথায় ফক্স অ্যান্ড ঘোষাল আর কোথায় আমি। পত্রপাঠ উঠে চলে এসেছি। ব্রজকিশোরবাবু বললেন, ভালোই করেছেন। মিসেস চা খাওয়াননি? অফার করেছিলেন, আমি আর খাইনি। কি হবে সময় নষ্ট করে। এই ঘটনার 2-3 দিন বাদে পাড়ার পার্কে বৈকালিক ভ্রমণ সেরে বাড়ি ফিরছিলেন ব্রজকিশোরবাবু। তখন সন্ধে হয়ে এসেছে। দিনের আলোটি পশ্চিম আকাশে তখনও গড়িমসি করছে। যাওয়ার একেবারেই ইচ্ছা নেই। সেই আলোয় দূর থেকে দেখলেন সুকুমার হালদার একটি লোককে 16 নম্বরটা দেখিয়ে দিয়েই ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে হনহন করে হেঁটে বড় রাস্তার দিকে চলে গেল। ব্রজকিশোরবাবুর ব্যাপারটা একেবারেই ভালো লাগলো না। তার মনে হলো যেন সুকুমার হালদার পালিয়ে গেল। কেন? তার উপরে তার সঙ্গের লোকটির চেহারাও কেমন যেন সন্দেহজনক। লোকটির বয়স 50-এর কাছাকাছি, তার বেশিও হতে পারে। মোটাসোটা শরীর, চোখে বাহারের ফ্রেমের চশমা, কানের তলা পর্যন্ত ঝোলা মোটা জুলপি, মাথায় চকচকে কালো চুলে অ্যালবার্ট কাটা, পরনে সবুজ রঙের প্যান্ট আর বড় বড় লাল ফুলের ছাপওয়ালা হাওয়াই শার্ট, বাঁ হাতে একটা মোটা ফাইল। তার বয়সের সঙ্গে একেবারে বেমানান চ্যাংড়া ছেলেদের ভঙ্গিতে হেঁটে রাস্তা পার হয়ে লোকটি 16 নম্বরের গেট খুলে ভেতরে ঢুকে গেল। ব্রজকিশোরবাবু চিন্তিতভাবে বাড়িতে ঢুকে কাজের মেয়ে বিনুকে ডেকে বললেন, রোয়াকে একটা ইজি চেয়ার আর বিকেলের জলখাবারটা দিয়ে যেতে। পাড়ায় একটা সন্দেহজনক ব্যাপার ঘটতে যাচ্ছে, হয়তো পুলিশ টুলিশ ডাকতে হতে পারে। এখন কি ঘরে বসে টিভি দেখা উচিত? নজর তো রাখতেই হবে। কাজেই রোয়াকেই আজকের সন্ধেটা কাটাতে হবে বলে মনে হচ্ছে। আর তার জন্য যদি অনেকক্ষণ বসে থাকতে হয় তো থাকা যাবে। 16 নম্বরের সদর দরজা খুলে দিল কমলা। তার মুখ দেখে একবারও মনে হলো না যে এই সময়ে একজন অতিথিকে দেখে সে কিছুমাত্র আশ্চর্য হয়েছে। দরজা খুলে হাসি মুখে নবাগতকে ভেতরে নিয়ে এলো। বাড়িটা একটা বড় উঠোনের চারিদিক ঘিরে দাঁড়িয়ে রয়েছে। পরপর ঘর। কমলা পথ দেখিয়ে শিবনাথকে হরিশঙ্করের শোবার ঘরে নিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, দাদামশাই, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। একটি প্রকাণ্ড পালঙ্কের একপাশে সাদা সুতির চাদর মুড়ি দিয়ে হরিশঙ্কর রায়বর্মন শুয়েছিলেন। চোখে মোটা ফ্রেমের কালো চশমা। উঠে বসে বললেন, কে? অতিথি ঘরের ভিতর ঢুকে এলো। বলল, নমস্কার জ্যাঠামশাই, আমার নাম শিবনাথ, শিবনাথ তরফদার। আপনার কি আমাকে মনে পড়ে? নির্বিকার গলায় হরিশঙ্কর বললেন, হ্যাঁ মনে পড়ে। তুমি আগরতলায় থাকো বা থাকতে। তোমার একটা ট্রাভেলের এজেন্সি ছিল। যতদূর মনে পড়ে তার নাম ছিল গ্র্যান্ড ওয়াইল্ড ট্রাভেলস। শিবনাথ মুখ বাঁকিয়ে হাসল। বলল,
আমি এখন আর আগরতলায় থাকি না জ্যাঠামশাই। আপনি কলকাতায় চলে আসার মাস 6 আগে আমিও এখানে চলে আসি। এখান থেকেই গ্র্যান্ডওয়াল ট্রাভেলস চালায়। তবে আপনার দেখছি দারুণ স্মৃতিশক্তি। পুরোনো দিনের প্রায় সব কথাই মনে আছে দেখছি, হ্যাঁ? হ্যাঁ, আমার চোখ দুটো চলে যাওয়ার পর দেখছি আমার স্মৃতিশক্তি খুব বেড়ে গেছে। তা শিবনাথ, তুমি কি আমার কুশল সংবাদ নেওয়ার জন্য এখানে এসেছ, নাকি অন্য কোনো দরকার আছে? জানালার বাইরে তখন রাত ঘনিয়ে আসছে। প্রকাণ্ড ঘরটার কোনায় কোনায় অন্ধকার জমাট বেঁধে উঠেছে। শিবনাথের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। অথচ শিবনাথ ভয় পাওয়ার লোক নয়। জীবনে সে কাউকে বা কোনো কিছুকে কখনো ভয় পায়নি। দুপাশটা যে খুনটুন করেছে সেসব কোনো ব্যাপার নয়। একবার একটি মেয়েকে ধর্ষণ করে গলা টিপে মেরে তার পাশে শুয়ে সারা রাত ঘুমিয়ে ভোর রাত্রে হৃষ্টচিত্তে বাড়ি ফিরে গেছে। কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজ তার শরীর আর মন দুই বলছে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এর জমাট বেঁধে আসা অন্ধকারের মধ্যে কোথাও একটা ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। তবে খামোখা ভয় পেলে তো চলবে না। অনেক টাকার ব্যাপার। পকেট থেকে একটা ছোট্ট কিন্তু শক্তিশালী টর্চ বের করে ঘরের দেওয়ালে আর ছাদটা দেখে নিল শিবনাথ। না, কোথাও সিসিটিভির ক্যামেরা লাগানো নেই। এর একমাত্র ছেলে তো বছর 6 আগেই মরে গেছে। তাহলে বোধ হয় অন্য কেউ বিদেশে বসে এদের উপর নজর রাখে। তাকেই উনি ছেলের মতো দেখেন, কিন্তু নজর রাখে কি করে? ওই কাজের মেয়েটি যেন কেমন, ঠিক বোঝা গেল না। কিন্তু খটকা একটা আছে। সে দরজা খুলে দিয়ে এমনভাবে হাসলো যেন এই সময় শিবনাথের আশাটা সে আশাই করেছিল। কেন? তবে কি কেউ তাকে খবর দিয়ে রেখেছে? কে দেবে? একমাত্র সুকুমার ছাড়া তো কেউ হতে পারে না। এটা তো সুকুমার ঠিক কাজ করেনি। তবে হরিবাবুর কথা শুনে বোঝা যাচ্ছে যে তিনি কিছু সন্দেহ করেনি। এইসব ভাবতে ভাবতে শিবনাথ অন্যমনস্কভাবে বলল, আপনাদের কুশল সম্পদ তো আছেই, তাছাড়া কাজের কথাও আছে। হরিশঙ্কর বললেন, আমার এই বয়সে আবার কুশল সংবাদ কি? বেঁচে যে আছি এটাই তো কুশল সংবাদ। হ্যাঁ, তা তো বটেই। তবে দেশ ছেড়ে এই শেষ বয়সে এখানে এলেন কেন? নিশ্চয় চিকিৎসার জন্য। সেটাই আসল কারণ, তা ঠিক। তবে তবে আরো একটা কারণ আছে। তোমাকে বলতে দ্বিধা নেই। তুমি তো আমার দেশের লোক। কত বছরের পরিচয় বলো তো? আগে আগে তা তো অনেক বছর হলো। কারণটা যদি বলেন। হ্যাঁ, তুমি কি জানতে যে আমাদের বাড়িতে একটা মূল্যবান জিনিস আছে? সেটার উপরে যদি কারো নজর পড়ে তাহলে আগরতলার মতো খোলামেলা শহরে সেটাকে বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হতো না। তাও যদি আমার ছেলেটা আমার সঙ্গে থাকতো,
তাহলে একটা ভরসা ছিল। কেন যে ঘর ছেড়ে চলে গেল, আমি ওকে ত্যায্য পুত্র করেছি। সে যাকে, এখন ওই জিনিসটা কলকাতায় নিয়ে এসেছি। কোনো বিদেশি মিউজিয়ামে বিক্রি করে দেবার ইচ্ছা আছে। আমার অ্যান্টনি ফক্স অ্যান্ড ঘোষালের উপর সেই ভার দিয়েছি। ওরা চেষ্টা করছে, তবে তবে জানোই তো, এসব ব্যাপারে সময় লাগে। শিবনাথ এটা একেবারেই আশা করেনি। গলাটা যথাসাধ্য অকম্পিত রেখে বলল, কোন মূল্যবান জিনিস? আমি তো জানি না। জানিনি তো, এসব ব্যাপারে আমার আবার তেমন ইন্টারেস্ট নেই। ও, তুমি তুমি জানো না? না, এটা এটা একটা সোনার বুদ্ধ মূর্তি, সারা গায়ে চুনি, মানে রুপি, পান্না আর হীরের কারুকার্য, ইঞ্চি 10 উঁচু। এখন এটার বাজারের দাম হবে কয়েক কোটি টাকা। অথচ মজা কি জানো, আজ থেকে প্রায় 65 বছর আগে যখন আমার শ্বশুর মশাই তার মেয়েকে, মানে আমার স্ত্রীকে, বিয়েতে যৌতুক দিয়েছিলেন, তখন বার্মাইয়ের দাম ছিল মাত্র কয়েক হাজার টাকা। আমাদের বসবার ঘরে একটা কাচের আলমারিতে চীনেমাটির পুতুল টুতুলের সঙ্গে সাজানো ছিল। এটা নিয়ে কেউ মাথা ঘামাতো না। সবাই জানতো কতগুলো ঝুটো কাচের স্টোন বসানো, সোনালি রং করা একটা সস্তার মূর্তি। কয়েক কোটি টাকা বলে কি? এ জানলে তো আরও একটু তৈরি হয়ে আসা যেত। সুকুমার হালদারটা একদম অপদার্থ। কোথায় কোটি টাকার অ্যান্টিক আর কোথায় লাখ টাকার শেয়ারের কাগজ। ইডিয়েট! কালকেই লাথি মেরে বেটাটাকে তাড়াতে হবে। শিবনাথ মনে মনে সমস্ত প্ল্যানটা ঝটপট ঢেলে সাজাতে শুরু করলো। হরিশঙ্কর তখন বলে চলেছেন, এটা যে আসলে কি সেটা আমি জানতে পারি রামপ্রসাদ গুপ্তার কাছ থেকে। রামপ্রসাদকে তো চেনই, চারিপাড়া পোস্ট অফিসের কাছে ওর গয়নার দোকান। ওকে একটা সোনার হার বানাতে দিয়েছিল। আমার বাড়িতে এসেছিল সেটা ডেলিভারি দিতে। আমার স্ত্রী তখন বসবার ঘরে বসে কাচের আলমারির জিনিসগুলো সেন্টার টেবিলের উপরে রেখে পরিষ্কার করছিলেন। হরিশঙ্কর আরও কিছু বলতেন, কিন্তু তার আগেই শিবনাথ বাধা দিয়ে বললেন, সেটা এখন আছে কোথায়? ফক্স অ্যান্ড ঘোষালের অফিসে? তুমি কি পাগল নাকি? এ জিনিস কি অন্যের হেফাজতে রাখা যায়? এমনিতেই তো কলকাতাতেই জানাজানি হয়ে গেছে। গত 3 মাসে 2 জন এসেছিল ওটা চুরি করতে, পারেনি। ভাগ্যিস কমলা ছিল, এমন চেঁচামেচি জুড়ে দিল যে পালিয়ে গেল। ওটা বাড়িতেই রেখেছেন? সেটা ভালো করেননি, কোনো ব্যাংকের লকারে রাখা উচিত ছিল। তা তো ছিলই, কিন্তু যা দিনকাল পড়েছে আমি এখন ব্যাংকওয়ালাদেরও বিশ্বাস করি না। তাছাড়া ব্যাংকে দৌড়াদৌড়ি করবে কে? ছেলেটা চলে যাওয়ার পরেই আমার চোখ দুটোও গেল। কেন যে ছেলেটা এমনভাবে চলে গেল আমি
আমি ওর বিদেশ যাওয়া নিয়ে তেমনভাবে কোনো আপত্তি করিনি কোনো দিন, আর কোনো দিন যোগাযোগও করলো না। এখন আমার ভরসা বলতে আমার জ্যাঠতুতো ভাইয়ের ছেলে, সে শিকাগোতে থাকে, সেই আমাদের খোঁজ খবর নেয়। শিবনাথ ঠোঁট টিপে হাসল, ভাবল, যাক, ঠিকই অনুমান করা গেছিল। ছেলের ব্যাপারটা তাহলে এই। তারপরে বলল, সত্যি বিষ্ণু চলে যাওয়াটা আমার কাছেও একটা বিরাট রহস্য। আমরা যখন শিলং থেকে চেরাপুঞ্জি যাই তখন ওর ওই মতলবের কথা ঘুণাক্ষরেও টের পাইনি আমি। চেরাপুঞ্জি পৌঁছে তার পরের দিনই মাঝরাতে ট্যাক্সি ডেকে চলে গেল। হোটেলের রিসেপশনে বলে গেল, এয়ারপোর্টে যাচ্ছি, একটা এমার্জেন্সি দরকার আছে। আমাকে কিছু বলেও গেল না। ভাবলেশহীন গলায় হরিশঙ্কর বললেন, হ্যাঁ, এই গল্পটা তুমি আমাকে আগেও শুনিয়েছ। শিবনাথ বুঝতে পারল না যে কথাটার মধ্যে কোনো শ্লেষ আছে কি না। তার মনে হলো শ্লেষ বোধ হয় নেই। বুড়ো যেরকম গড়গড় করে সব গোপন কথা বলে যাচ্ছে, তাতে বিষ্ণু শঙ্করের সপরিবারে হাফিস হয়ে যাওয়ার পেছনে তার কোনো যোগ আছে সেরকম সন্দেহ তার থাকতেই পারে না। তবে তখন আর সেসব চিন্তা করবার সময় নেই। তার মনের ভেতরে ভয়টা আরো চেপে বসেছে। তার অন্তরাত্মা বলছে, যত তাড়াতাড়ি হয় কাজ শেষ করে এখান থেকে পালাতে হবে। তাই এক্ষুনি জানতে হবে যে মালটা বাড়ির কোথায় আছে। বুড়ো যখন ব্যার করে সব কথাই বলে যাচ্ছেন, তখন এ কথাটাও বলবেন বলেই মনে হয়। এই ঘরে তো কোনো সিন্দুক টিন্দুক নেই। থাকার মধ্যে হলদে রঙের একটা কাঠের দেওয়াল আলমারি। তবে কোথায় সেটা যদি না বলেন, তখন অন্য রাস্তা বের করতে হবে। ঠিক এই সময় হরিশঙ্কর বললেন, কি শিবনাথ, ঘরে আছো নাকি? শিবনাথ বললেন, হ্যাঁ আছি জ্যাঠামশাই। কিছু ভাবছ? চুপচাপ কেন? কি ভাবছি সেটা আপনাকে বললে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, ভাববেন আমি অনধিকার চর্চা করছি। হরিশঙ্কর ম্লান হেসে বললেন, কি যে বলো, অনধিকার চর্চা আবার কি? তুমি নিশ্চিন্তে বলো, কি ভাবছিলে? শিবনাথ থেমে থেমে বলল, আমি ভাবছিলুম আপনার নিরাপত্তার কথা। দেখুন, আপনার কথা শুনে আমার মনে হলো আপনি খুব সাবধানী লোক। তার মানে ওই মূর্তিটা আপনি যথাসাধ্য নিজের হাতের কাছে রাখবেন। অথচ এই ঘরে ওই একটা কাঠের দেয়াল আলমারি ছাড়া আর কোনো রাখবার জায়গা দেখছি না। এটা ঠিক হচ্ছে না। অন্তত একটা লোহার সিন্দুক থাকা উচিত। আপনি যদি বলেন তাহলে আমি একটা ছোট দেখে একটা কিনে এনে দিতে পারি। হরিশঙ্কর বললেন, আরে না না, তার কোনো দরকার হবে না। ওটা একটা জেসে কাঠের আলমারি ভেবো না। 2 ইঞ্চি মোটা লোহা কাঠ, ভেতরে এক মোটা স্টিলের লাইনিং দেওয়া। ওটার ওপর কামানের গোলা মারলেও ওটা টসকাবে না। তাহলে এখন প্রশ্ন, আলমারিটির চাবিটা কোথায়? সেটা জানতে পারলে 3 জনকে খুন করে আলমারি খুলে মূর্তিটা নিয়ে বেরিয়ে যেতে 5 মিনিটও লাগবে না। হরিশঙ্কর যেন প্রশ্নটা আঁচ করে বললেন, ওটা খোলাও খুব
সহজ ব্যাপার নয়। দুটো চাবি লাগে খুলতে, একটার পর একটা। কোনটার পর কোনটা সেটা জানেন একমাত্র তোমার জেঠিমা। তুমি তো জানো নিশ্চয় যে তিনি একজন খুব কঠিন ধাতুর মহিলা। মরে গেলেও কাউকে সেই গোপন তথ্যটি জানাবেন না। শিবনাথ প্রায় বলেই ফেলেছিল যে সেটা পরে দেখা যাবে। ভাগ্যক্রমে ঠিক সেই সময় কমলা নিঃশব্দে ঘরে ঢুকে একটা ট্রেতে 1 প্লেট লুচি আর 1 বাটি কষা মাংস এনে শিবনাথের চেয়ারের পাশে একটা ছোট টেবিলের ওপরে ঠক করে রাখল। শিবনাথ চমকে উঠে ঘুরে বসতে গিয়ে তার হাতটা কমলার হাতের সঙ্গে লেগে গেল। কমলার হাতটা বরফের মতো ঠান্ডা। শিউরে উঠল শিবনাথ, কিন্তু আর কিছু ভাববার আগেই কমলা মিষ্টি হেসে বলল, এটা খেয়ে নিন, দিদিমা আপনার জন্য বানিয়েছিলেন। হরিশঙ্করও বললেন, লুচি মাংস এনেছ? না শিবনাথ, আগে গরম গরম খেয়ে নাও, তারপরে কথা হবে। খাবারটা এতই লোভনীয় যে কার হাত ঠান্ডা কার হাত গরম সেসব বিচার করবার মতো সময় তখন শিবনাথের নেই। খাবারটা তো চটপট সেরে নেওয়া যাক। শিবনাথের খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, হঠাৎ দরজার কাছে অন্নপূর্ণার গলা শোনা গেল। কি খেয়েছে? শিবনাথের ভুরু দুটো কুঁচকে গেল। খেয়েছে? খেয়েছে মানে কি? লুচি মাংস না কোনো ঢপ? ঢপ হলে কিসের ঢপ? এই বুড়ো বুড়ির মনে কি কোনো অভিসন্ধি আছে? তা যদি হয় তবে তো আর দেরি করা চলে না, এক্ষুনি অ্যাকশন নিতে হবে। ঠিক এই সময়ই হরিশঙ্কর বললেন, অনু, শিবনাথ বুদ্ধ মূর্তিটা একবার দেখতে চাই, ওকে একবার দেখাও না। শিবনাথ চেয়ার ছেড়ে উঠছিল, আবার বসে পড়ল। কার মুখ দেখে উঠেছে আজ? সবকিছু যে না চাইতেই হাতে চলে আসছে। কোনো খুন খারাপির তো কোনো দরকারই নেই। মূর্তিটা একবার হাতে এলে তাকে আর কে ঠেকায়? সোজা দরজা খুলে বেরিয়ে গেলে কেউ আটকাতে পারবে না। যদি কেউ ঠেকাতে আসে তবে তার অদ্যই শেষ রজনী। ওই কাজের মেয়েটা যদি চেঁচাতে যায় তখন তার চেঁচানি চিরকালের জন্য বন্ধ করে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। হরিশঙ্করের কথা শুনে অন্নপূর্ণা প্রায় অন্ধকার ঘরের এক কোণায় চলে গেলেন। একটু পরেই ঠুন ঠুন শব্দে বোঝা গেল কিছু চাবি নিলেন। আলমারিটা ঘরে ঢোকার দরজার ঠিক উল্টো দিকে। উঠোন থেকে আসা ম্লান আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছিল। অন্নপূর্ণা যখন আলমারিটা খুলতে শুরু করলেন, শিবনাথ যথাসাধ্য নিঃশব্দে প্যান্টের পকেট থেকে ফ্লিপ ড্রাগারটা বের করতে করতে তার পেছনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই উঠোন থেকে আসা আলোটা ঝপ করে কমে গিয়ে সমস্ত ঘরটা অন্ধকার হয়ে গেল। তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে কিনা সেটা দেখে নেবার জন্যে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই শিবনাথের বুকের রক্ত হিম হয়ে গেল। দেখা গেল কাজের মেয়ে কমলা কখন যেন নিঃশব্দে দরজায় এসে দাঁড়িয়েছে। আলোটা পেছনে থাকায় তার নাক মুখ কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারে তার চোখ দুটো হিংস্র মাংসাশী সাপদের চোখের মতো একটা
নীলাভ সবুজ দুধটিতে জ্বলছে। সর্বনাশ! এখন কি করা কর্তব্য সেটা ঠিক করে ওঠার আগেই অন্নপূর্ণা বললেন, আলমারিটা খুলে দিয়েছি। শিবনাথ, বুদ্ধ মূর্তিটা দেখে নাও। চিন্তিত শিবনাথ চমকে মুখ ঘুরিয়ে বিস্ফারিত চোখে আলমারিটার দিকে তাকাতেই তার ভেতর থেকে একটা প্রচণ্ড তীব্র আলো ক্ষিপ্ত একপাল নেকড়ের মতো তার উপরে যেন ঝাঁপিয়ে পড়ল। সেই আলোর অভিঘাতে শিবনাথ ছিটকে মেঝের ওপর পড়ে ব্যথায় কাতরে উঠল। ও মাগো, ও জেঠিমা, এত এত আলো কেন? এত এত আলো কোত্থেকে এলো? আমি 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 কিছুই দেখতে পাচ্ছি না। এই প্রশ্নের উত্তর দিল একটি পুরুষ কণ্ঠ। যেখান থেকে আলো এসেছে সেখানেই তুমি যাবে শিবনাথ, গেলেই বুঝতে পারবে। তার মানে কে তুমি? তার মানে বুঝতে পারলে না? ওই আলো যেখান থেকে আসছে সেখানেই তুমি যাবে। এখন আর আমি আমার গলাটা ফুলে গেলে শিবনাথ, চিনতে পারলে না? আমি বিষ্ণু, তোমার প্রাণের বন্ধু বিষ্ণু শঙ্কর রায়বর্মন। তুমি বিষ্ণু? হতে পারে না। আমি তাকে নিজের হাতে। বিষ্ণু মরে গেছে। তোমার ধারণা তাই, সেটা ঠিক নাও হতে পারে। তুমি যে লোহার স্প্যানার দিয়ে পেছন থেকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে খাদের মধ্যে ফেলে দিয়েছিলে, কাজটা হয়তো পরিষ্কার হয়নি। একটি উৎফুল্ল নারী কণ্ঠ বলল, আমিও এসেছি ঠাকুরপো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। শিবনাথ কেঁদে উঠল, ওরে বাবা, এই যে বৌদির গলা। আমি 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 কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। আমিও তোমাকে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে। আমার সেই অনুরোধে কান দিয়েছিলে? তোমার ইচ্ছা মতো সব জঘন্য কাজ শেষ করে আমার গলা টিপে ধরেছিলে। তারপরে মরে গিয়েছি ভেবে বিষ্ণুর পিছনে ছুড়ে দিয়েছিলে। আমার ছোট ছেলেটাকে পর্যন্ত রেহাই করনি, ওই খাদে ফেলে দিয়েছিলে। আজ তোমার নাকি কান্নায় গলে গিয়ে তোমাকে ছেড়ে দেব, তার কোনো কারণ আছে কি? ও মা গো, আমাকে ছেড়ে দাও। মা কালের দিব্যি, আর কোনোদিন খারাপ কাজ করবো না। মাইরি বলছি। কোন সালা মিথ্যে কথা বলে? ওই আলোটা নিভিয়ে দাও না, আমার যে গা পুড়ে যাচ্ছে। বিষ্ণু শঙ্করের গলা শোনা গেল, এ আর কি দেখছো? তোমাকে যখন ওই আলোর একেবারে ভেতরে নিয়ে যাব, তখন দেখবে তোমার শরীরটা ভয়ঙ্কর উত্তাপে আস্তে আস্তে গলে ধোঁয়া হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমার মগজটা কিছুক্ষণ টিকে থাকবে, যাতে সেই অবর্ণনীয় যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তুমি অনুভব করতে পারো। নাও, সময় হয়েছে, চলো এবার। হঠাৎ শিবনাথ হুঙ্কার দিয়ে উঠল, না, আমি কোথাও যাব না। তোমরা মানুষ হও, ভূত হও, প্রেত হও, যা খুশি হও, আমার গায়ে হাত দেবার চেষ্টা করবে না বলে দিলুম। যদি দিয়েছ তো আমি চিৎকার করব যে পাড়া শুদ্ধ লোক দৌড়ে আসবে। বিষ্ণু শঙ্করের গলা হেসে উঠল, বেশ তো, চিৎকার করতে চাও তো করো, এসো কমলা।
পর মুহূর্তেই কেউ শিবনাথের মোটা সোটা শরীরটা শূন্যে তুলে নিল আর অবলীলাক্রমে ছুড়ে দিল আলমারির ভিতরে। সেখানে একটা ভয়ঙ্কর বুক ফাটা আর্তনাদ যেন দূর থেকে আরো দূরে চলে গেল। অন্নপূর্ণা আলমারির পাল্লা দুটো বন্ধ করে দিলেন, বললেন, এতদিনে একটা বিভীষিকা শেষ হলো, এবার আমরা যেতে পারি। কমলা বলল, আমি এখন কি করব দাদামশাই? হরিশঙ্কর বললেন, আমরা যতদিন আছি ততদিন থাকতে পারো, তারপরে যেখান থেকে এসেছ সেখানে চলে যেও, অথবা তোমার দাদা বাবুর সঙ্গে কথা বলে নিও। তিনি তো তোমাকে এনেছেন, তিনি যা বলবেন তাই হবে। ব্রজকিশোরবাবু অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। বসাক বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না, কেউ বেরোলও না। রংচঙে জামা পরা লোকটা তাহলে রাতের খাওয়াটা সেরেই বেরোবে, বা রাত্রিটা থেকেও যেতে পারে। তাহলে আর বসে থেকে লাভ কি? ব্রজকিশোরবাবু ইজি চেয়ার ছেড়ে উঠেই পড়লেন। শুনছিলেন মনোজ সেনের লেখা গল্প সমাপ্তি। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলে প্রথম আজকের গল্প শুনছেন, তাদের কাছে আমার বিনীত নিবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আমি তুষার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।